শুরু করছি আবিরের স্প্যারো পর্ব সংখ্যা 2। লেখনীতে সালমা চৌধুরী। তানভীর কাস্তে কাস্তে বলল, তোমার ভাবনা এত দূর? কেউ একজন আসুক, ছোট্ট ছোট্ট পায়ে পুরো বাড়ি ছোটাছুটি করুক, আর আধুরে কণ্ঠে বলুক, মামা আমাদের চকলেট এনে দাও। ভালো লাগবে না তোর? আমি তো খুব করে চাই। তানভীর গলা খাকার দিয়ে বলল, বিয়ের কোনো খোঁজ খবর নেই? এখনই বাবা হওয়ার চিন্তা ভাবনা করছো? আমার বোন আদৌ তোমাকে বিয়ে করবে তো? আবির ঠোঁট বেঁকিয়ে হাসল, নিষ্পৃহ কণ্ঠে বলল, তোর বোন বিয়ে না করলে আমি তাকে বিয়ে করব। তানভীর কোনো কথা বলছে না। আবির আকস্মাৎ সন্দেহের দৃষ্টিতে তাকালো, চিন্তিত কণ্ঠে শুধালো, বাই এনি চান্স তুই কি আমার নামে বদনাম করছিস? কি যাতা বলছো? আমি বদনাম করতে যাব কেন? আমি যতদূর বনুকে বুঝি, ওর মাথায় এসব চিন্তাভাবনা একদম নেই। তাছাড়া তোমার সাথে ছোটবেলা থেকে ওর দ্বন্দ্ব লেগেই আছে, তাই বললাম একটু রিস্ক হবে। আবির নিষ্প্রভ কণ্ঠে বলল, যে ভালোবাসায় যত রিক, সে ভালোবাসা তত বিশুদ্ধ। একটা সময় আসবে যখন তোর বোন আমার জন্য দেওয়ানা হয়ে যাবে, আমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে, ঠিক যেমনটা এখন আমার মধ্যে চলছে। তানভীর ঠোঁটে প্রাণবন্ত হাসি ফুটল, বুকে আটকে থাকা উষ্ণ নিঃশ্বাস ছেড়ে কোমল গলায় বলল, আমার বোনকে সামলে নিও ভাইয়া, ও খুব অবুঝ। তুমি যেমন আমার ভাই, এমনই মেঘও আমার একমাত্র বোন। তোমার সাথে আমার রক্তের সম্পর্ক, কিন্তু বনুর সাথে আমার নারীর সম্পর্ক। তুমি যেভাবে বলেছিলে, আমিও তোমার দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। বনুর গায়ে একটা আঁচড়ও পড়তে দিইনি আমি। বড় ভাই, বন্ধু, গার্ডিয়ান, সব দিক একা সামলেছি। এত দায়িত্ব পালন করতে করতে আমি নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গেছিলাম। তোমার গচ্ছিত রেখে যাওয়া অমূল্য সম্পত্তি আজ তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। প্রণয় ঘরে আগলে রেখো তাকে, যাকে ঘিরে সুখের আবেশে কত শত স্বপ্ন দেখেছ ভোরে। আজ থেকে আমার মুক্তি। আমার বোন এখন থেকে তোমার। ভাই, তোমার ভালোবাসাকে সামলানোর গুরু দায়িত্বটাও তোমার। আবির মুচকি হাসলো, অন্তঃপর মেকি স্বরে বলল, সে না হয় নিলাম, কিন্তু এখন তো চিন্তা হচ্ছে আমার। তানভীর সশব্দ কণ্ঠে তানভীর শশব্যস্ত কণ্ঠে আওড়ালো, কি চিন্তা? তোর বোন যদি আমাকে দেখেই বলে আই হেট ইউ, তখন? তানভীর এবার শব্দ করে হাসলো, হাসতে হাসতে বলল, বলতেই পারে। তোমার রূপের যা বাহার, পাগলেও তোমার থেকে সুদর্শন দেখতে। আবির বিষণ্ণ চেহারায় তানভীরের দিকে তাকালো। আবছা আলোয় উস্কো খুস্কো চুলগুলো ঝলমল করছে। মৃদু হাওয়ার উড়তে থাকা চুল অগ্রভাবে দু চোখ ঢেকে যাচ্ছে। আবির হাত দিয়ে চুল ঠিক করতে করতে মলিন কণ্ঠে বলল, তোর মতো কিউট দেখতে নয় বলে এইভাবে খোঁটা দিলি? তোর জন্য মেয়েরা পাগল হতেই পারে, আমার ভাই এত লোভ নেই। আমি জীবনে একজনকেই বউয়ের নজরে দেখেছি, বাকি সবাই আমার দৃষ্টিতে খালার সমতুল্য। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, আর রাতে খেয়েছো কিছু? না। খাবো, চল। কোথায়? বাসায় যেহেতু যাব না, তাহলে বাইরেই খেতে হবে। হ্যাঁ চলো। তাছাড়া তোকে আমার একটা কাজ করে দিতে হবে। হাঁটতে হাঁটতে শুনছি। চলো। আচ্ছা। কৃষ্ণচূড়া ডালে কোকিলের কুহতানে অপরূপ বসন্তের আভাস দিচ্ছে। নবপাতার ফাঁকে সূর্যের উদ্যাসিত আলো রাতের আধার ঘুচিয়েছে। মোহঘরে আচ্ছন্ন একজোড়া চোখের নিষ্পলক দৃষ্টি ভাসমান শোভমান সূর্যের পানে। শীতল হাওয়ায় শরীরের প্রতিটা লোমকূপ কম্পন কম্পমান হচ্ছে, তবুও তবুও অদূরে দৃষ্টি সরছে না। বনু! আকস্মিক ঘোর কাটল মেঘে। দীঘল চোখের পাপড়ি সহসা সংকীর্ণ হলো, ফর্সা আদলের টানা টানা চোখ দুটো ঘুরিয়ে আর চোখে তাকালো মেয়েটা। ব্যালকনির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তানভীর। গায়ের রং উজ্জ্বল, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। সি গ্রিন রঙের টি শার্ট বেশ মানিয়েছে তাকে। সে আর কেউ নয়, মেঘের একমাত্র ভাই সফিয়াদ্দিন খান তানভীর। দুজনের চোখাচোখি হতেই হাসল তানভীর। কি স্নিগ্ধ হাসি, যেন অমাবস্যার বুকে এক টুকরো চাঁদের আলো। তানভীরের হাস্যজ্জ্বল চেহারা দেখে মেঘ ক্ষীণ হাসল, মৃদু স্বরে আওড়ালো, কিছু বলবে ভাইয়া? জানিস, আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। কেন? তানভীর একটু ভাবলো, তারপর বলল, কারণ আজ পহেলা ফাল্গুন।
হুম, পহেলা ফাল্গুন। মেঘ আলগোছে কপাল গোটালো। তানভীর ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠেছে। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে সেই হাসি পরোক্ষ করছে। তানভীর ছেলেটা খুব শান্ত স্বভাবের, প্রয়োজনের বাইরে কম কথা বলে। অযথা দুষ্টুমি করা তার স্বভাবেই নেই। বন্ধু মহলেও খুব সংকীর্ণ, তবে যারা আছে তাদের জন্য সব করতে পারে। এক কথায় দায়িত্বশীল এবং অত্যন্ত ভদ্র একটা ছেলে। বাবা মা, একমাত্র ছোট বোন মাহাদিবা খান মেঘকেই ঘিরে তার জীবন। মেঘ স্নিগ্ধ গলায় বলতে শুরু করলো, পহেলা ফাল্গুন তো রোজ প্রতি বছরই আসে। বকুলতলায় মেলাও বসে, গাছে গাছে রং বেরঙের ফুল ফোটে, কোকিলের গান শুনে ঘুমও ভাঙে। কই আমার জীবনে তো স্পেশাল কিছু হয় না? কথাগুলো বলে শেষ করে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। হৃদয়ের অন্তঃস্থলে শূন্যতার সুর বাজছে। তানভীর বোনের স্নান চেহারার পানে চেয়ে আছে। ঠোঁটের কোণের হাসি রেখা অচিরেই ঘুচে গেছে। কি বলতে এসেছিল তা ভুলতে বসেছে। তানভীর ভিজে জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করলো। আচমকা মেঘ হাসতে শুরু করলো। অকপটে হাসির শব্দে চমকে উঠল তানভীর। হাসির দরুন মেঘের ফর্সা আদল ঝলমল করছে। গালের পাশে কৃষ্ণ বর্ণের বিউটি স্পটটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক হাসতে হাসতে বলল, আমি মজা করছিলাম ভাইয়া, তুমি দেখছি সিরিয়াস হয়ে গেলে। তানভীর ঠোঁট দুটো কিছুটা প্রশস্ত হলো, আস্তে করে বলল, আব্বু ঠিকই বলে, তুই সত্যি একটা পাগলি। মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কেটে বলল, হ্যাঁ, আর তুমি আমার ভাই, মানে মেঘ পাগলির ভাই। তানভীর সে কথায় আর কোনো উত্তর দিল না। পিছন থেকে হাত সামনে আনলো। হাতে বাসন্তী রঙের শাড়ি, ম্যাচিং চুড়ি, কানের দুল, এমনকি বেলফুলের গজরাও আছে। তানভীর নরম স্বরে বলল, এগুলো তোর। মেঘ চমকালো, এক রাশ মুগ্ধতা নিয়ে ভাইয়ের মুখের পানে চাইলো। জীবনের এতগুলো বসন্ত কাটলো, শাড়ি চুড়ি দেওয়া তো দূর, মেঘকে বাসা থেকে বেরোতেই দেয়নি তানভীর। সবসময় কোনো না কোনো অজুহাতে দেখিয়ে মেঘের বাইরে বের হওয়া বন্ধ করে দিত। অথচ আজ সেই তানভীর কিনা শাড়ি দিচ্ছে। মেঘ কৌতূহলী চোখে চেয়ে বিড়বিড় করলো, তুমি আমার জন্য শাড়ি এনেছো ভাইয়া? কি সে- এটা কিভাবে সম্ভব? তানভীর একইভাবে জবাব দিল, আমি কেন আনতে যাব? আমার কি আর কোনো কাজ নেই? তানভীরের মুখে এমন কথা আশা করেনি মেঘ। থমথমে গলায় আওড়ালো, এই শাড়ি পরে কি বাইরে ঘুরতে যেতে পারবো, নাকি বাসার ছাদে ছবি তুলে ফিরে আসতে হবে? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবী কি তোর বান্ধবীকে নিয়ে ঘুরে আসিস। কোন বান্ধবী? বর্ষা নাকি ছাতা নামে একজন আছে, আছে না? তাকে নিয়ে যাস। মেঘ গম্ভীর মুখে বলে উঠল, আমার বান্ধবীর নাম বর্ণা, বর্ষা ছাতা মাথা না। তানভীর সহজ স্বীকারোক্তি, ওই একই হলো। মেঘ এবার কপট রাগস্বরে বলতে শুরু করলো, একই হলো কিভাবে? ছাতা মানে কি? তুমি আমার বান্ধবীকে ছাতার সাথে তুলনা করলে। বর্ণা যদি কোনো এই কথা জানতে পারে, তাহলে তোমার সাথে কখনো কথা বলবে না, কখনো না। তোর বান্ধবী কথা না বললে আমার কি? সে তোর বান্ধবী, আমার না, তাই বলে ছাতা বলবে? এটা কোনো কথা হলো? তানভীর চেহারা বিরক্তির ভাব নিয়ে বলল, উফ, আচ্ছা বাবা, সরি, এবার হয়েছে। মেঘ তানভীরের হাত থেকে চুড়িগুলো নিতে নিতে হতাশ ভঙ্গিতে বলল, হয়েছে, কিন্তু বন্যা কি আমার সঙ্গে ঘুরতে যাবে? কেন যাবে না? প্রতি বছর আমাকে রিকোয়েস্ট করে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না। তার জন্য ও রাগ করে ওর বোনের সাথে ঘুরতে বের হয়ে এবছর অভিমানে আমাকে কলই দেয়নি। আমি কল দিয়েছিলাম কিন্তু রিসিভ করেনি। তানভীর পকেট থেকে ফোন বের করে সময় দেখলো। অদম্য কণ্ঠে বলল, তুই রেডি হয়ে নে, আমি দেখছি। মেঘ রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। হাতে থাকা বাসন্তী রঙের শাড়িটা গায়ের ওপর জড়িয়ে আয়নার দিকে তাকালো। সূর্যের কোমর আলোতে মেঘের ফর্সা চেহারা দেখে মনে হচ্ছে কাঁচা হলুদের ছোঁয়া লেগেছে গায়ে। এলোমেলো বাতাসে ঘন কালো চুলগুলো নিজ গতিতে উড়ছে। শাড়ি পরার আগেই মনের ভেতরে অনুভূতিরা সমুদ্রের জলরাশির মতো উপচে পড়ছে। মেঘ আনমনা বলে উঠল, এই বসন্ত সত্যিই স্পেশাল। ঘন্টা দুয়েকের মধ্যে মেঘ রেডি হয়ে নিল। শাড়িটা অবশ্য মেঘের আম্মু হালিমা বেগমই পরিয়ে দিয়েছেন। চুল খোপা করে গাজরা দিয়েছে, দুহাত ভর্তি চুড়ি, মুখে ভারী কোনো মেকআপ নেই, চোখে গাঢ় কাজল টানা, অধৈর্য গলে গোলাপি লিপস্টিক, এতটুকুই। সাজ কমপ্লিট। রেডি হয়ে ড্রয়িং রুমে আসতেই আব্বুর সঙ্গে দেখা। প্রথমবার মেয়েকে শাড়ি পরতে দেখে বিস্ময় চোখে চেয়ে আছেন তিনি। দেখতে দেখতে মেয়ে যে কবে এত বড় হয়ে গেল বুঝতেও পারেননি।
এই তো সেদিন জন্মালো। কয়েকদিনের কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল। সময় কত দ্রুত চলে যায়। মেঘ আদুরে গলায় আওড়ালো, আব্বু আমাকে কেমন লাগছে? জবাবে মোজাম্মেল খান বললেন, মাশাআল্লাহ, রাজকন্যার মতো লাগছে তোমাকে। কোথাও যাবে? মেঘ মিষ্টি হেসে বলল, ভার্সিটিতে যাব, প্রোগ্রাম আছে। তানভীর যাবে? জানি না। আম্মাকে রেডি হতে বলে ভাইয়া কোথায় চলে গেল। হালিমা বেগম নিজের রুম থেকে বের হতে হতে বললেন, তানভীরকে দেখলাম তাড়াহুড়ো করে কোথায় গেল, খেয়েও গেল না কিছু। দাঁড়াও, কল দিচ্ছি ভাইয়াকে। মেঘ কল দিতে যাবে এমনিতে তানভীরের নাম্বার থেকে কল এসেছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে তানভীর জানাতে জানাতে চাইলো, রেডি হয়েছিস? হ্যাঁ। কোথায় তুমি? নিচে আয়, আমি অপেক্ষা করছি। মেঘ আব্বু আম্মুর দিক থেকে বিদায় নিয়ে দ্রুত নিচে নামলো। গেটে গেট গেটের সামনে যেতেই চোখ ছানা বড়া হয়ে গেল। রাস্তার পাশে এক রিকশায় বন্যা বসে আছে, পাশেই তানভীর দাঁড়ানো। বন্যার চেহারা ফ্যাকাশে হয়ে আছে, চোখ মুখে রাগ আর বিতৃষ্ণা স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে। মেঘ চাপা স্বরে আওড়ালো, তুই এখানে? বর্ণার নজর পড়ল মেঘের দিকে। মেঘের ললিত রূপ দেখে বর্ণার রাগী চোখের দৃষ্টি কিঞ্চিত কোমল হলো, কিন্তু ঠোঁটে হাসি ফুটল না। তানভীর মেঘের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, নে তোর বান্ধবীকে এনে দিলাম, এবার ঘুরতে যা। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, তুমি কি বর্ণাকে বাসা থেকে উঠিয়ে এনেছো? তানভীর আর চোখে বর্ণার দিকে তাকালো, একবার তাকালো, তারপর মেঘের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, আমাকে দেখে কি তোর ভিলেন মনে হয়?